আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। আমরা আজকে শুরু করব সিবিএলএম 6। আমাদের প্রচেষ্টাটা হচ্ছে যে আমাদের যে 12টা সিবিএলএম আছে, এই 12টা সিবিএলএম কত সহজ করে আমাদের যে ক্যান্ডিডেট আছে তাদের কাছে তুলে ধরা যায়। কারণ আমরা যখন অ্যাসেসমেন্টে বসেছি আমরা দেখছি যে অনেক কিছুই যে একটু বোঝা একটু কঠিন। তো মানুষের কাছে যদি একটু সহজ করে উপস্থাপন করা যায় আমাদের অভিজ্ঞতা থেকে বা আমাদের জীবনের শিক্ষা থেকে, তাহলে মানুষ যদি উপকৃত হতে পারে, এটাই আমাদের আসলে উদ্দেশ্য। তো আজকে হচ্ছে সিবিএলএম 6 পড়ব, মেনটেনিং অ্যান্ড ইনহ্যান্সিং প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল কম্পিটেন্সি। এর উপর আমরা বিশদভাবে আলোচনা করব। আমরা আলোচনার ক্ষেত্রে দুটি ভাষা ব্যবহার করব, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে বাংলা। ইংরেজিটা ব্যবহার করব হচ্ছে আমাদের অ্যাসেসমেন্টে, রিটেন অ্যাসেসমেন্টের দিন আমাদের রাউট ডাউন করতে যেন সুবিধা হয় সেই জন্য। আর হচ্ছে বাংলাটা হচ্ছে আমাদের বোঝার ক্ষেত্রে সহজ করবে পুরো বিষয়টা, সেই জন্য আসলে বাংলাটাকে ব্যবহার করা। কিন্তু আপনারা বাংলায় কিন্তু লিখতে পারবেন না, লিখতে হবে আপনাদেরকে ইংরেজিতে। আর একটা বিষয় পরিষ্কার করি, এখানে খুব স্বল্প পরিসর এবং শর্ট করে সবকিছু উপস্থাপন করা হয়েছে, কারণ অ্যাসেসমেন্টের দিন আপনার প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনার সম্ভবত 20টা প্রশ্ন যদি অ্যান্সার করতে হয় 1 ঘন্টায়, তাহলে হচ্ছে 3 মিনিট করে পাবেন। তার মধ্যে 30 সেকেন্ড যাবে হচ্ছে প্রশ্ন বুঝতে বা সবকিছু প্রসেস করতে, আর আপনি তাহলে 2 মিনিট 30 সেকেন্ড যাবে হচ্ছে প্রশ্ন বুঝতে, আর 2 মিনিট 30 সেকেন্ড মানে 2.5 মিনিট পাবেন হচ্ছে উত্তরটা এই যে অ্যাসেসমেন্ট রিটেন শিটে লেখার জন্য বা রাইট ডাউন করার জন্য। তো সেই জন্য ওই ছোট্ট সময়ের মধ্যে যত ছোট করে ইলেবোরেটলি জিনিসটা বোঝানো যায়, সেই চেষ্টা থেকেই এই আমাদের এই প্রচেষ্টাটা। আমরা যদি পুরো প্রসেসে আপনাদেরকে বুঝাতে পারি সবকিছু এবং আপনারা সুন্দর করে সফলকাম হন, এটাই আমাদের সফলতা। আর এখানে যদি আমরা কোনো ভুল করে থাকি, আপনারা আমাদেরকে সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের শুধরে দেবেন এবং আপনাদেরই একজন মানুষ হিসেবে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদের এই কর্মকাণ্ডকে সদগায়ে জারিয়া হিসেবে কবুল করুক। এখানে আমার ছোট্ট একটু প্রোফাইল দেওয়া আছে, যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে মেইলে যোগাযোগ করতে পারেন। আমরা ফর্মালি শুরু করতে চাচ্ছি আমাদের সিবিএলএম 6। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনারা যদি এই ভিডিওটা সবার সাথে শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা, তাহলে হবে কি আমাদের মতো যারা আছে বা আপনাদের মতো আছে সবার কাছে এই এই জিনিসটা পৌঁছে যাবে, মানুষ উপকৃত হতে পারবে। আশা করব সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করলে, কমেন্টস করলে আমরা উৎসাহ পাই যে এটা দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। আমরা তখন বুঝতে পারি যে আমরা আরো কিছু ভালো কিছু করার মতো উৎসাহ পাই। সুতরাং আমাদের উৎসাহ দেওয়ার জন্য হলেও আপনারা কমেন্টসে সঠিক বিষয়গুলো তুলে ধরবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। বলা হয়েছে যে রাইট ডাউন দ্য টাইপস অফ স্কিলস এ ট্রেনার নিড। ট্রেনারের কয়টা স্কিল দরকার? ট্রেনারে আসলে ব্রডলি বলতে গেলে 2টা স্কিল দরকার, একটা হচ্ছে প্রফেশনাল স্কিল আর একটা হচ্ছে অকুপেশনাল স্কিল। প্রফেশনাল স্কিলটা হচ্ছে কি, যেটা হচ্ছে তার চাকরি জীবনে তাতে মানে এই এই স্কিলের এবিলিটি তার চাকরি জীবনে তাকে সাকসেসফুল হতে সহায়তা করে। আর অকুপেশনাল স্কিল বলতে কি বোঝাচ্ছে? অকুপেশনাল স্কিল হচ্ছে আপনার একটা নলেজ এবং স্কিলের একটা সেট, যা এমপ্লয়কে একটা নির্দিষ্ট স্পেসিফিক জব বা অকুপেশনকে সুসম্পন্ন করতে সাহায্য করে। আর প্রফেশনাল স্কিল যেটা বললাম, প্রফেশনাল স্কিলস আর এবিলিটি দ্যাট ক্যান হেল্প ইউ সাকসিড ইন ইউর জব। তো আসলে সফলতার জন্য 2টা স্কিলই দরকার, একটা হচ্ছে প্রফেশনাল স্কিলও দরকার, অকুপেশনাল স্কিলও দরকার। আমরা আরো বিস্তারিতভাবে এটা বর্ণনা করব যে প্রফেশনাল স্কিল বা অকুপেশনাল স্কিলগুলো কি। আমাদের দেখবেন প্রত্যেকটা প্রশ্নের শেষে আমরা ওই স্লাইডে বা ওইটায় কোন সিবিএলএম এর কত নাম্বার বই, যেমন সিবিএলএম 6 পিডিএফ বুক পেজ নাম্বার 14, এইখানে 14 নম্বর পেজে আপনি যদি আরো জানতে চান সেক্ষেত্রে আপনারা ওইখানে গিয়ে এলাবোরেটলি আরো শিখতে পারবেন। হচ্ছে প্রফেশনালিজমের যে ক্যারেক্টারিস্টিক কথা বলা হয়েছে, রাইট ডাউন দ্য অ্যাটলিস্ট 3 ক্যারেক্টারিস্টিক্স অফ প্রফেশনালিজম।
আপনাকে যে কোনো তিনটা প্রফেশনালিজম ক্যারেক্টারিস্টিক্সটা লিখতে বলছে। এখানে অনেক বেশি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই, আপনি 5টা পড়লে 3টা আপনার মনে থাকবে, অথবা 3টা পড়লে 3টা মনে থাকবে না। আর আপনি নলেজ নিলেন, পরে দেখা গেল আপনি আপনার মতো করে কাস্টমাইজ বা শর্ট করতে পারবেন। তো বলছে কি, ড্রেস ফর সাকসেস, ফর্মাল পোশাক যা আপনার একটা ভ্যালু অ্যাড করে, এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন ফর্মাল পোশাক পরবেন যেটা আপনাকে একটা ভ্যালু অ্যাড করবে। একটা কথা আছে না যে আগে দর্শন বিচারি তারপর কোন বিচারি, তো দর্শনটা যেন সুন্দর হয়, ফর্মাল হয়, ডিসেন্ট হয়। কনফিডেন্ট নট ককি, বলছে যে আত্মবিশ্বাসী, নীরব নয়, মানে আপনাকে কনফিডেন্ট যেন থাকেন, আপনার আচার আচরণে যেন একটা কনফিডেন্ট, হ্যাঁ আপনি পারবেন। আপনি চুপ করে থাকলেন, কোনো কথার উত্তর দিলেন না, তাহলে তো বুঝবে না যে আপনি আসলে আপনার মধ্যে আত্মবিশ্বাসটা কেমন আছে। হ্যাঁ, তো বলছে ডু হোয়াট ইউ সে ইউ উইল ডু, আপনি যে কথার সাথে কাজের মিল থাকতে হবে। আপনি যে কথাগুলো বলবেন সেটা যেন আপনি হৃদয়ে বিশ্বাস করেন এবং আপনার কর্মর দ্বারা যেন সেটা প্রতিফলিত হয়। যেমন আপনি বললেন যে আমি 2 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করব, কিন্তু আপনি 2 দিন কেন 6 দিনেও কাজটা কমপ্লিট করলেন না। আপনি বললেন যে আমার কাজ শেষ হলে আপনাকে আমরা ফোন দিয়ে জানাবো, আপনি ফোন দিয়ে জানালেন না। আপনি বললে আপনি পেমেন্টটা পরশুদিন পাবেন, আপনি পেমেন্টটা পরশুদিন দিলেন না। তার মানে হচ্ছে লং টার্মে রিপুটেশনের ক্ষেত্রে একটা বড় একটা ভূমিকা পালন করবে যে আপনি আসলে কথার সাথে কাজের কোনো মিল নাই। সেইটা বলছে ডু হোয়াট ইউ সে ইউ উইল ডু, মানে আপনি যা বলবেন তাই করবেন। হ্যাঁ, তো এটা মিল থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। বলছে বি অ্যান এক্সপার্ট ইন ইউর ফিল্ড, আপনাকে নিজের ফিল্ডে দক্ষ হন। এখন আমাদের দেশের সমস্যাটা হচ্ছে, আমাদের দেশের মানুষরা বেশিরভাগই হচ্ছে নিজের কাজটা ছাড়া অন্যের কাজটা সবসময় সে মাস্টার, সে অন্যকে বুদ্ধি দেয়। দেখা গেল নিজের যে কাজটা করা দরকার সেই কাজটা যদি সুন্দরভাবে করে, তাহলে একজন ছাত্রের কি করা উচিত? একজন ছাত্রের করা উচিত পড়ালেখা। সে পড়ালেখা না করে দেখা গেল সে পলিটিক্স করতেছে, সে দেখা গেল যে অন্য কাজ করতেছে, তো সেটা তো করার দরকার নাই। হ্যাঁ, তো যার যে কাজটা, হ্যাঁ, সেই কাজটায় সে যেন মাস্টার হয়। দেখবেন চাইনিজ পিপলদের এত প্রফেশনাল লাইফে এত ডিমান্ড কেন? কারণ তারা খুব বেশি অনেক কিছু জানে না, কিন্তু তারা যে কাজটা করে সেই জিনিসটার উপর তারা 100% মাস্টার। বিহেভ মরালি অ্যান্ড ইথিক্যালি। দেখুন, একটা মানুষের সার্টিফিকেট বা শিক্ষা সেগুলো তো আপনি কাগজ দেখে বা সবসময় আপনি মুখে বলে বলে তাকে বুঝাতে পারবেন না। এই যে আপনার নলেজ, আপনার যে অ্যাটিটিউড বা আপনার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এগুলো প্রকাশ পায় হচ্ছে আপনার মরাল এবং ইথিক্যাল বিহেভিয়ারের মাধ্যমে। একটা মানুষ নৈতিকভাবে কতটা সৎ তার উপর ডিপেন্ড করে, হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করে, তাই না? তো সেটাই বলছে যে আপনার আচরণে মরালিটি এবং ইথিক্যালিটি এই দুইটা যেন প্রকাশ পায়। যেটা ইথিক্যালি রং সেটা তো করা যাবে না, তাই না? এখন বলছে হ্যাভ গুড ফোন ইকুইটি। এই ফোন ইকুইটি বলতে বোঝাচ্ছে ফোনের ব্যবহার। আপনি একটা গুরুত্বপূর্ণ মিটিং আছেন, আপনি বারবার ফোন রিসিভ করতেছেন, ফোনটা সাইলেন্ট করতেছেন না। ক্লাসে আছে ক্যান্ডিডেটরা, তারা দেখা গেল ফোন রিং বেজে উঠছে একটার পর একটা, এটা তো ফোন ইকুইটির এক্সাম্পল হলো না, তাই না? তারপর আপনি ভাইবা বোর্ডে আছেন, টেবিলের উপর ফোনটা রেখে তারপর কথা বলতেছেন, এটা কোনো শোভন কিছু না, হ্যাঁ, ডিসেন্ট ম্যানার না। তো এই বিষয়গুলো আমরা সবাই বুঝি, কিন্তু তারপর আমরা ভুল করি। ওন আপ টু মিস্টেক্স, টু অ্যাডমিট দ্যাট ইউ হ্যাভ ডান সামথিং রং। দেখেন, নিজে যখন কোনো দোষ করি সেই দোষটা স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই। আমাদের নবী রসুলরাও তো ভুল করছেন, তাই না? তো সে আল্লাহর কাছে স্বীকার করছে যে আল্লাহ এটা আমার ভুল হয়েছে, বা আপনি যখন কোন একটা ভুল করবেন তখন আপনি স্বীকার করবেন যেটা আমার ভুল হয়েছে, আমাকে আমাকে শুধরানোর সুযোগ দেন, তাই না? তাহলে মানুষ আরো বেশি আপনার কথা এবং কর্মকাণ্ডের দ্বারা আরো বেশি আপনার প্রতি আকৃষ্ট হবে, যে না, লোকটা ভুল করছে, সে স্বীকার করছে, সে বুঝতে পারছে। হ্যাঁ, তো এখন আপনি ভুল করেন আর আপনি যদি টেকনিক্যালি মনে করেন আপনি সাবঅর্ডিনের উপর চাপাই দেন, না আমি তো এটা তোমার বলছিলাম, আসলে দেখা গেল সে বলেই নেই। হ্যাঁ, তুমি এটা করলা না, তাহলে হবে কি, তার রেসপেক্ট আপনার প্রতি কমে যাবে। সে বুঝতে পারবে যে এই মানুষটা মিথ্যাভাবে আমাকে ফাঁসাই দিল। তারপর বলছে বি স্ট্রাকচার্ড অ্যান্ড অর্গানাইজড। আপনি একটা কাজ করবেন, সেটার একটা সুন্দর স্ট্রাকচার এবং অর্গানাইজড ওয়েতে যদি কাজ না করেন, তাহলে ওই কাজটাতে কেউ খুঁজে পাবে না, ওই কাজটা বুঝতে পারবে না। প্রত্যেকটা জিনিসে আপনি যেটা যেখানে রাখার কথা, যেটা যে ফরম্যাটে তৈরি করার কথা, যেটা একটা ডিসেন্ট লুক থাকার দরকার, সেইভাবে যদি না করেন, তাহলে তো মানুষ ওইটা দ্বারা
অন্য মানুষ আরো বেশি হয়রানির শিকার হবে, সে বুঝে উঠতে পারবে না যে কোথায় কি কোনটা কোন জায়গা আছে। অর্গানাইজড ওয়েতে সেই জন্য প্রত্যেকটা জিনিস এবং স্ট্রাকচার্ড ওয়েতে রাখার জন্য বলা হয়েছে। তো এইগুলো হচ্ছে আমাদের প্রফেশনালিজমের মানে ক্যারেক্টারিস্টিক্স অফ প্রফেশনালিজম। তো আপনাকে তিনটা বললে আপনি তিনটা লিখলেন, হ্যাঁ, সুন্দর করে। আরগুলো মাথায় থাকলো, পরবর্তীতে যখন ট্রেনার হবেন বা অন্যকে বুঝাবেন তখন দেখা গেল এগুলো আপনাকে কাজ দিবে। এখন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্মার্ট গোল। এটা আমাদের সিবিএলএম 6 এর পিডিএফ বুকে পেজ নাম্বার 48 এ আছে স্মার্ট গোল। সাকসেসের জন্য স্মার্ট গোল কেন দরকার, স্মার্ট গোলে হয় কি? ধরেন এস এস এ হয় কি? এস এ হয় স্পেসিফিক। হ্যাঁ, এখন এস এ স্পেসিফিক হয়, স্পেসিফিকটা কি আসলে? স্পেসিফিকটা হচ্ছে আপনি কি অর্জন করতে চান, কি চান, আপনি চান কি? আপনাকে লেভেল 4 সিবিটিএ লেভেল 4 কম্পিটেন্ট হতে চান। কাদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন? আপনি যে এই সিবিটিএ 4 করবেন বা একটা কোনো একটা কাজ করবেন, সেই কাজগুলোর কাদের ইনভলভ করা দরকার? তো কোন কোন কনসার্ট না যে আপনি শিল্পীদের আনবেন, এখানে শুধুমাত্র তাদের কি অন্তর্ভুক্ত করবেন যারা লেভেল 4 করতে চায়। এরকম একটা ফ্রেন্ড সার্কেলের সাথে ইনভলভ হবেন বা এমন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন। আপনি কখন এটি করতে চান? এটা কি আপনি সামনের মাসের মধ্যে করতে চান, নাকি 25 সালের দিকে করতে চান, নাকি 24-এর শেষের দিকে? আইডেন্টিফাই করেন যে আমি এটা কখন করব। আমি এটা এই যে সামনে যে ব্যাচ হবে সেই ব্যাচে আমি করব। তাহলে আমার দেখা গেল যে এখন যদি আপনি জুন চলে, তাহলে আমি বলতে পারবো যে জুনের 20 তারিখ করব। কেন এই একটি লক্ষ্য? হ্যাঁ? এই লক্ষ্যটি কেন আপনার, সেটার ব্যাপারে আপনাকে ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে নিজের কাছে। না হলে কিন্তু আপনি স্মার্ট গোলের এই স্পেসিফিকেশনের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো ফুলফিল করতে পারবেন না। এগুলো ইংরেজিতে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাকমপ্লিশ, আপনি কি শেষ করতে চান। হু নিড টু বি ইনক্লুডেড, কাকে কাকে অন্তর্ভুক্ত করা দরকার। ওয়েন ডু ইউ ওয়ান্ট টু ডু দিস, কখন আপনি এটা শেষ করতে চান বা করতে চান। হোয়াই ইজ দিস এ গোল, এটা কেন গোল আপনার জন্য। হ্যাঁ, কেন? এই যে চারটা জিনিস আপনি যদি প্রশ্ন জেনে থাকেন তাহলে আপনি স্পেসিফিক এই জিনিসটা হলেন। এখন স্মার্টের এম থেকে হচ্ছে মেজারেবল। মেজারেবল কেন দরকার? মেজারেবল দরকার হচ্ছে লক্ষ্য পূরণের দিক থেকে কিভাবে সাফল্যকে আপনি পরিমাপ করতে পারেন। আপনি যে সাকসেসের দিকে, গোলের দিকে এগিয়ে যাচ্ছেন, সেটা কতটুকু দূরে আছে, কতটুকু আপনি সফলতা অর্জন করতে পারলেন, সেটা মেজার করতে হবে। আপনার লক্ষ্যটা মেজার করতে হবে এবং কিভাবে করবেন, মেজারটা কিভাবে করবেন। এবং বলছে আপনি সফল ভাবে আপনার লক্ষ্য পূরণ করেছেন কিনা তা আপনি কিভাবে জানবেন। এই যে তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি জানেন, তাহলে আপনি এই স্মার্ট গোলের এটা নির্ধারণ করতে পারবেন। এটা বলছে দ্য সাকসেস টুয়ার্ডস মিটিং দ্য গোল ক্যান বি মেজার্ড, আপনি যে সাকসেস অর্জন করছেন সেটা মেজার করতে পারবেন। যেমন আপনার সিবিএলএম এর 12টা শেষ করা দরকার, তার মধ্যে আপনি মনে করেন ধরা গেল 3টা শেষ করে ফেলছে, তাহলে আপনি বোঝা যাচ্ছে আপনি 4/1 শেষ করতে পারছেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার 6টা শেষ হয়েছে, মানে 50% শেষ হয়েছে। হ্যাঁ, আপনি মনে করেন 10টা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট দিবেন, তার মধ্যে 5টা শেষ হয়েছে, মানে অর্ধেক এক্সাম শেষ হয়েছে, মানে 50% আপনার অগ্রগতি। এবং বলছে যে অ্যান্সার দ্য কোশ্চেন হাউ, কিভাবে আপনি এটা করবেন। হাউ উইল ইউ নো ইফ ইউ হ্যাভ সাকসেসফুলি মিট দ্য গোল, আপনি কিভাবে জানবেন যে আপনি গোলটা করছেন। আপনি যখন এনএসডি এর সার্টিফিকেশন পাবেন, যখন আপনি সাকসেসফুল হবেন, যখন কার্স পাবেন, তখন তো আপনি আসলে জানলেন যে আপনি আপনার গোলটা অ্যাচিভ করছেন। এখন বলছে স্মার্টের এ থেকে বলছে অ্যাটেইনেবল, এমন একটা লক্ষ্য নির্ধারণ করবেন যেটা হবে রিয়েলিস্টিক, এমন একটা বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করবেন, এমন একটা লক্ষ্য নির্ধারণ করলে যেটা রিয়েলিস্টিক না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জন করা যায় কিনা। আপনি যে কাজটা লক্ষ্যটা নির্ধারণ করবেন, এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জন করা হবে এবং এটা যুক্তিযুক্ত কিনা, লজিক্যালি কিনা। আপনি ফোন না করে 5 এর প্রিপারেশন নিলে হবে না। আপনি 5 আপনাকে করতে দিবে? 4 করা লোকদের জন্য 5,
তাহলে আপনি রিয়েলিস্টিক এবং আপনি কোন সময়ের মধ্যে করবেন সেই সময়টা টাইম বাউন্ড থাকতে হবে এবং যুক্তিসঙ্গত হবে কিনা। তাদের কি লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা আছে, আপনার যাদের জন্য এই লক্ষ্য মানে করতেছেন, সেট করতেছেন, এই গ্রুপটার জন্য মানে প্রয়োজনীয় দক্ষতা আছে কিনা। আপনি যে ম্যান পাওয়ারটা নিতেছেন, বা এই যে এখন মনে করেন যারা ফোরে বসবে তাকে যে কোনো একটা স্কিল পার্ট করা থাকতে হবে, মানে স্কিল পার্ট যদি করা না থাকে তাহলে সে ফোরে বসতে তো পারবে না, প্রয়োজনীয় দক্ষতা তো নাই তার, তাই না। এই কথাগুলো বলছে গোল আর রিয়েলিস্টিক অ্যান্ড ক্যান বি অ্যাচিভড ইন এ স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড আর রিজনেবল। এবং সেকেন্ডে বলা হয়েছে ডু দে হ্যাভ দ্য স্কিলস রিকোয়ার্ড টু অ্যাচিভ দ্য গোল, তাদের কি সেই স্কিল আছে, রিকোয়ার্ড স্কিলটা আছে এই গোলটা অ্যাচিভ করার জন্য। তারপর 4 নম্বরে যেটা হচ্ছে রিলেভেন্ট কি, লক্ষ্যগুলো বর্তমান উদ্দেশ্যের সাথে একত্রিত কিনা। আপনি যে লক্ষ্য শেষ করছেন প্রথম 3 দিনের মধ্যে আমি সিবিএলএম 1 শেষ করব, তারপর 2 শেষ করবো এতদিনের মধ্যে, 3 শেষ করবো এতদিনের মধ্যে, এরকম ভাবে আপনি একটা লক্ষ্য নির্ধারণ করছেন। এখন এই সিবিএলএম গুলো 4 এর না, এই সিবিএলএম গুলো 5 এর, তাহলে সেটা কি আমার এই যে গোলের সাথে সম্পৃক্ত? 5 এর সিবিএলএম আমার কোনো কাজে লাগবে? এখানে পরীক্ষার প্রশ্ন আসবে হচ্ছে 4 এর সিবিএলএম থেকে, তা আমি 5 এর সিবিএলএম পড়লে আমার কি কাজ হবে? তো বলছে লক্ষ্যগুলি বর্তমান উদ্দেশ্যগুলোর সাথে একত্রিত কিনা, আমার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যগুলোর সাথে আমার সম্পৃক্ত কিনা এবং নির্দিষ্ট ক্ষেত্রগুলোর সাথে সম্পৃক্ত কিনা, এবং প্রত্যাশিত ফলাফল অন্তর্ভুক্ত করুন। আপনি যে ফলাফলগুলো আশা করতেছেন যে আপনি এই ফরমেটিভ অ্যাসেসমেন্টে কত পাবেন, 20 মধ্যে কত চান, সেইগুলো আপনি করেন। আপনি চান যে কতগুলো প্রশ্ন আপনি কভার করতে পারবেন বা কি আপনি রেজাল্ট আশা করেন, সেইটা আপনি এসে করুন, মানে প্রত্যাশিত ফলাফল অন্তর্ভুক্ত করুন। এবং আমি কেন আমি এখন এই লক্ষ্য নির্ধারণ করছি, এই যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে সেটা হবে রিলেভেন্ট। এটাই বলছে গোল আর অ্যালাইন্ড উইথ কারেন্ট objectives that are aligned the specific area, include the expected result, why I am setting the goal now। এই 3টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আর টাইম লাস্ট হচ্ছে স্মার্টের, তৃতীয় হচ্ছে টাইম। লক্ষ্যগুলো নির্দিষ্ট সময় তারিখে লক্ষ্য সহ একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত সময়সীমা রয়েছে। আপনার এইগুলো তো আর আপনার মানে সারা জীবন একটা টার্গেট নিলেন যে আমি এটা শেষ করব কবে করব আপনি জানেন না, তাহলে তো সেটা হলো না। আপনাকে একটা মানে অ্যাসাইন্ড বা টাইম করতে হবে, নিশ্চিত করুন যে তারা চিরতরে চলতে না পারে। মানে এমন একটা টাইম সেট করলেন যে এটা হবে এক সময়, এরকম না। হ্যাঁ, আপনি এখানে নির্দিষ্ট টাইমের মধ্যে এটা শেষ করতে হবে। Goal have a clear defined time frame including a target of a deadline date, make sure that they don't go on forever। এটা সারা জীবন চলতে পারে না। হ্যাঁ, আপনি ইংলিশ শিখবেন বলতেই আছেন, আপনি 20 বছর 25 বছর হয়ে গেছে এখনো আপনি মনে করেন ইংরেজি শিখতে পারেন না, এরকম টার্গেট নিলে তো হবে না। এখন ব্যাপার হচ্ছে এই 5টা কিন্তু এরকম ভাবে আসে না। হ্যাঁ, প্রশ্নে আসে দেখা গেল যে স্মার্ট গোলের অ্যাটাইনেবলটা বলতে আমরা কি বুঝি, স্মার্ট গোলে রিলেভেন্ট বলতে কি বুঝি, হ্যাঁ, স্মার্ট গোলে স্পেসিফিক বলতে আমরা কি বুঝি, এরকম। হ্যাঁ, একটা বা 2টা আসে, তার মানে আমাদের এখানে যে আছে 5টা পড়ে রাখতে হবে, যে কোনো একটা বা 2টা আসতে পারে, তখন আমরা সুন্দরভাবে লিখতে পারবো যে আসলে বলতে কি বোঝায়। এখন এখানে বলছে হাউ উইল ইউ অ্যাসেস ইউর কারেন্ট স্কিল অ্যান্ড ডিটারমাইন দ্যাট স্কিল ইউ মে নিড টু ডেভেলপ। আপনার কি স্কিল আছে এবং কোন স্কিল ডেভেলপ করা দরকার, এটা আপনি কিভাবে ডিটারমাইন করবেন। এখানে কয়েকটা জিনিস আছে। এটা আপনার যে সেট অফ স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্ক আছে, সেই ইউনিটগুলোর বিপরীতে আপনার দক্ষতাগুলো মূল্যায়ন করতে পারেন, কি দরকার, সেই দক্ষতার মধ্যে কোনগুলো আপনার আছে কোনগুলো আপনার নাই, তাহলে হচ্ছে আপনি ধারণা পাবেন। আপনি পুরনো যে মানুষগুলো আছে বা সিনিয়র মানুষ আছে, মেন্টর আছে বা টিচার আছে, তাদের কাছে ফিডব্যাক দিতে পারেন যে আমি কিভাবে এটা সফল হতে পারবো। তখন তারা ফিডব্যাক দিয়ে বলতে পারবে যে আপনি তো এইটা ভালো,
এটা অতটা বেগ পাইতে হবে না, কিন্তু এই জিনিসটা আপনাকে সিরিয়াস ভাবে দেখতে হবে। হ্যাঁ, এরকম একটা ফিডব্যাক নিতে পারেন। এভাবে আপনি একটা ভবিষ্যতের কেরিয়ারের মানে অপশন গুলো খুঁজে বের করতে পারেন, যে হ্যাঁ তুমি তো ভালো, খুব স্কিলে খুব ভালো, বা মানে ইলেকট্রিকের প্রতি তোমার ঝোঁক আছে, তুমি ইলেকট্রিকের উপর লেভেল করে ফেলো। হুম, তাহলে হচ্ছে দেখা গেল যে তুমি বাইরে যাওয়ার ক্ষেত্রে তোমার এইটা সুবিধা হবে। বা তুমি যে কেয়ার গিভিং এ বা উপর খুব ভালো, তাহলে কেয়ার গিভিং এ উপর করো। তো এরকম আপনি ভবিষ্যতে আপনার কেরিয়ারের অপশন গুলো খুঁজে পাবেন। এবার বিভিন্ন সংস্থার সাথে আপনি পরামর্শ করতে পারেন, যারা হচ্ছে কেয়ার গিভিং করায় বা যারা বিদেশে পাঠায়, আপনি তাদের সাথে পরামর্শ করলেন এবং আপনি উন্নয়ন পরিকল্পনা শুরু করতে পারেন। তাহলে কেয়ার গিভিং এর কোর্স গুলো কোথায় করায়, লেভেল গুলো কোথায় করায়, কবে করায়, কিভাবে করায়, কত টাকা নেয়, সবগুলো আস্তে আস্তে আপনি পরিকল্পনাগুলো একত্রিত করতে পারেন। দেখেন, দুইটা প্রশ্ন আপনি যদি করেন তাহলে নিজেকে খুবই সহজ আপনার জন্য সবকিছু খুঁজে বের করা, আপনার কি দক্ষতা আছে আর কি দক্ষতা প্রয়োজন। দেখেন, একটা মানুষ যখন টার্গেট করে যে আমি বাইরে যাব, সিঙ্গাপুর যাব, তো সিঙ্গাপুরে কি কি দক্ষতা আছে। দক্ষতা, আপনি ইংরেজি মানে জানেন, এটা আপনার জন্য দক্ষতা। কিন্তু দেখা গেল যে আপনি ওইখানে গিয়ে যে পেশায় যাচ্ছে সেই পেশাটা জানেন না, তাহলে আপনার ওই জিনিসটা শেখাটা দরকার। প্রথমে আপনি জানতে হবে যে আপনার কি কি আছে আর ওইখানে কি কি লাগবে। এই দুইটা পার্থক্য খুঁজে পেলেই আপনার জন্য ডেভেলপ করাটা সহজ। এটাই বলছে যে অ্যাসেস ইওর কারেন্ট স্কিল, কালেক্ট আদার ফিডব্যাক। বলছে যে এটা করে আপনি একটা প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান করবেন। তারপর হচ্ছে আপনি নিজেকে জিজ্ঞেস করবেন যে হোয়াট স্কিল ডু ইউ হ্যাভ নাও আর হোয়াট স্কিল ডু ইউ নিড নাও। এগুলো করলেই আপনি দেখা গেল যে এই প্রশ্নগুলো উত্তর খুঁজে পেলেই আপনার জন্য স্কিল মানে অ্যান্ড ডিটারমাইন দ্য স্কিল ইউ মে নিড টু ডেভেলপ, কি কি স্কিল আপনি ডেভেলপ করতে হবে, আপনি সেটার উত্তর পেয়ে যাবেন। এখন ফিডব্যাক নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। ফিডব্যাক হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং ফিডব্যাকের যে সোর্স গুলোর কথা বলছে, যে ফিডব্যাকের সোর্স গুলো কোথায়, কোথা কোথা থেকে আপনি ফিডব্যাক পেতে পারেন। আপনি যার কাছ থেকে তো ফিডব্যাক নেবেন, আপনি একটা চায়ের দোকানে বসে আছেন, তার কাছ দিয়ে ফিডব্যাক নিয়ে লাভ আছে? লাভ তো নেই। CBLM6 PDF বুক, পেজ নাম্বার 56। তো বলছে ফর্মাল অর্গানাইজেশন, যেসব ফর্মাল অর্গানাইজেশন গুলা সেগুলোর আপনি ফিডব্যাক নিতে পারেন। সুপারভাইজার, আপনার যে সুপারভাইজার আছে সে ফিডব্যাক দিতে পারে। কোয়ার্কার, আপনার যে সহকর্মী যে আপনার সাথে কাজ করে তার ফিডব্যাক নিতে পারেন। দ্য টাস্ক, কাজের কাজের মান দেখেও আপনি ফিডব্যাক পেতে পারেন, যে আমি এই কাজ আমার দিয়ে সম্ভব কি সম্ভব না, বা আমি এটা পারবো কি পারবো না। ওয়ান্স ওন সেলফ, নিজেরও একটা ফিডব্যাক আছে, যে আমার আমার কি কি, আমি আমি কেন মানে কাজ মানে রেগুলারলি হচ্ছে আসতে পারতেছি না, তাহলে আমি দেরিতে ঘুমাইতেছি, তাহলে আমি তো সকালে উঠতে দেরি হবেই, তাহলে এটা আমার নিজের ওন ফিডব্যাক, তাই না? তাহলে আমাকে আগে উঠতে গেলে কি করতে হবে, আমার যেহেতু ঘুম বেশি, তাহলে আমার আগে আগে ঘুমাই পড়তে হবে। তাহলে আগে আগে ঘুমাই পড়লে কি কি সমস্যা, আমি দেখা গেলো 4টার পরে চা খেলে আমার জন্য ঘুমানোটা ডিফিকাল্ট, তাহলে আমি 4টার পরে চা খাবো না। এই যে নিজের নিজের ফিডব্যাকটাও একটা ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, পিয়ার ফিডব্যাক নিয়ে আমি একটু কথা বলি এখানে। পিয়ার ফিডব্যাক নিয়ে কথা বলা নাই, কিন্তু পিয়ার ফিডব্যাকটা ভেরি ইম্পর্টেন্ট। পিয়ার ফিডব্যাক বলতে কি বোঝাচ্ছি? পিয়ার ফিডব্যাক হচ্ছে সহকর্মীদের একে অপরকে কর্মক্ষমতার মূল্যায়ন। মানে সহকর্মী কারা, যদি টিচার হয় তাহলে তার পিয়ার হচ্ছে তার টিচার, যদি ছাত্র হয় তার সহকর্মী হচ্ছে তার ছাত্র, যদি মানে বিষয়টা হচ্ছে তার সেম গ্রেডের লোকরাই হচ্ছে তার পিয়ার। এখন সে কিভাবে, আপনার বন্ধু যেভাবে আপনাকে জানবে যে আপনার কি সমস্যাগুলো, সেটা কিন্তু অন্য কেউ জানবে না। কারণ এবং আপনার যে টিচারের যে টিচার মানে বন্ধু থাকে বা সহকর্মী থাকে, সে কিন্তু জানবে যে ওনার সমস্যা কি, বা উনি কি কি কিভাবে উন্নয়ন করতে পারেন। যেমন এটি একটি মূল্যবান উপকরণ বা প্রতিষ্ঠানকে পেশাদার উন্নয়ন, দলবদ্ধ কাজ এবং ক্রমাগত উন্নতি করতে সাহায্য করে। সহকর্মীরা একে অপরের প্রতিদিন প্রচেষ্টা এবং কর্মকাণ্ডে প্রত্যক্ষ করে, যা একজন সুপারভাইজারের চেয়ে আরো ব্যাপক গঠনমূলক মূল্যায়ন প্রদান করতে সক্ষম। হ্যাঁ, তো সুপারভাইজাররা তো সবসময় আপনারা দেখে না, কিন্তু আপনার বন্ধু কিন্তু সবসময় দেখে যে আপনার কি মানে দেখালো আপনার প্রতিভা আছে, কিন্তু হচ্ছে আপনি একটু অলস। তাহলে আপনার এই লেজিনেসটা যদি আপনি দূর করেন, তাহলে দেখা গেল যে আপনার জন্য সাকসেসটা আরো ভালো হবে। এরকম এই কথাটা বলছে, পিয়ার ফিডব্যাক রিলাইজ অন ইউর কোয়ার্কার অ্যান্ড কলিগস দ্যাট
are working closely with you. They are aware of your day-to-day tasks and obstacles. আপনার প্রতিদিনের দৈনন্দিন কাজগুলো তারা দেখে এবং বাধা, এবং আপনি দেখা গেল কাজে ভালো কিন্তু আপনি মাথা গরম, তারা কোন একটা উল্টোপাল্টা দেখলেই আপনি খেপে যান, তাহলে বন্ধুরা বলবো যে আপনার কাজের পাশাপাশি আপনার একটু ধৈর্যের ক্ষমতা বাড়াইতে হবে, সবকিছু একটু অবজার্ভ করতে হবে, তারপর আপনি উত্তর দেন। হ্যাঁ, এরকম। তা বলছে টেনি টু টেনি, টিচার টু টিচার, এটা হচ্ছে পিয়ার। হ্যাঁ, পিয়ার ফিডব্যাক সম্পর্কে আমরা ক্লিয়ার হলাম। এখন বলছে যে ফিডব্যাক কেন প্রয়োজন। ফিডব্যাক প্রত্যেক কর্মজীবনে একটি অপরিহার্য অংশ, একটি ব্যক্তির দক্ষতা বাড়াতে সাহায্য করে। ফিডব্যাক শিক্ষার্থীতে এবং শিল্পের মানগুলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের মধ্যে দক্ষতার ব্যবধান বা স্কিল গ্যাপ কমাতে অবদান করে। দেখেন, আমার কি কি ইন্ডাস্ট্রি সেক্টরে গেলে কি লাগবে আর আমার কি দক্ষতা আছে, এই দুইটার পার্থক্যটাই হচ্ছে স্কিল গ্যাপ। তাহলে আমার যে স্কিল গ্যাপটা মানে আইডেন্টিফাই করতে সাহায্য করে কে? ফিডব্যাক করে। এটা কর্মজীবনে যদি আপনি ফিডব্যাক না দেন তাহলে কর্মজীবনে আপনার ডেভেলপমেন্টটা তো আসলে থেমে যাবে। এবং এটা আপনি কি করবে? স্কিল, নলেজ এবং হচ্ছে আপনার অ্যাটিটিউডগত উন্নয়ন ঘটাতে আপনাকে সাহায্য করবে। তাহলে ফিডব্যাক কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝতে পারলাম। এটাই বলছে ইংরেজিতে, ইট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট ফর এভরিওয়ান ক্যারিয়ার পাথ অ্যান্ড প্রিরিকুইজিট ফর বোথ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট। এটুকু লিখলেও আপনাদের এনাফ। আবার লিখতে পারেন যে ফিডব্যাক ইজ এ ভাইটাল পার্টস অফ অ্যাসেসমেন্ট ইন টার্মস অফ ক্লোজিং দ্য স্কিল গ্যাপস বিটুইন স্টুডেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। এটা স্কিল গ্যাপটাকে আপনি কমিয়ে আনতেও আপনার ফিডব্যাকটা কাজ করে। আমি সোর্সটা দিয়ে দিলাম যে এই সংজ্ঞাটা কোথা থেকে আমরা পেয়েছি। রামা প্রসাদ 1983, শাডলার 1989। এখন ফিডব্যাক কিভাবে দিবেন? ফিডব্যাক দেওয়ার কিন্তু একটা প্রসেস আছে, সেটা হচ্ছে স্যান্ডউইচ পদ্ধতিতে আপনাকে ফিডব্যাক দিতে হবে। যেমন আপনি যখন একজন ক্যান্ডিডেটকে ফিডব্যাক দিবেন লেভেল 4 এর পর, কথা এরকম ভাবে। আর এটা কিন্তু আপনাকে ডেমো করেও দেখাতে হবে। হ্যাঁ, আপনাকে ওই যে যখন ডেমো হবে তখন প্র্যাকটিক্যালে কিন্তু বলবে যে আপনি এই ক্যান্ডিডেটকে কম্পিটেন্ট করেন, আবার এই ক্যান্ডিডেটকে নট ইয়েট কম্পিটেন্ট করেন, মানে আপনি এই ফিডব্যাকটা দিতে পারেন কিনা সেটা দেখেন। কি মনে হয় আপনি কম্পিটেন্ট হবেন? আমি আপনার কাজগুলো দেখেছি, আপনি রিটেনে খুব ভালো করেছেন, সবগুলো সঠিক উত্তর দিয়েছেন, আপনার ডেমো ভালো হয়েছে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে একটা সেলাই একটু বাঁকা হয়ে গেছে। এটা তেমন বড় কোনো সমস্যা না, তবে ভবিষ্যতে আরো সতর্ক থাকতে হবে। এবং আপনার কাজের গুণগত মানগুলো ঠিক আছে, আমার বিশ্বাস আপনি পরবর্তীতে আপনার যদি এই কাজের ধারাবাহিকতা বজায় রাখেন, হ্যাঁ, তাহলে আপনি আরো বেশি ভালো করতে পারবেন। তো ফিডব্যাক দেওয়ার নিয়ম হচ্ছে স্যান্ডউইচ পদ্ধতি। প্রথম পজিটিভ কথা বলবেন, তারপর ইমপ্রুভমেন্টের কথা বলবেন, তারপর আবার পজিটিভ কথা বলবেন। হ্যাঁ, ফিডব্যাক দেখেন, ফিডব্যাকের যদি দেওয়ার পদ্ধতিতে আমরা ইংরেজিতে বলি জাজ হাউ ওয়েল অ্যান্ড হি শি পারফর্ম। আপনাকে একটা জাজ করতে হবে। আন্দাজেই একটা মানুষকে আপনি কিছু কথা বলে দিলেন, তার সম্পর্কে চেনেন না, জানেন না, তার কাজ দেখেন না, সেটা ফিডব্যাক করবে না। হ্যাঁ, যেমন টেল দ্য লার্নার অ্যাবাউট সামথিং পজিটিভ। আপনি লার্নারকে প্রথমে পজিটিভ করে তাকে আপন করে নিতে হবে, বা তাকে পজিটিভ করে তাকে উজ্জীবিত করতে হবে। হ্যাঁ, অ্যাডভাইজ দ্য লার্নার অফ এরিয়া দ্যাট কুড বি ইমপ্রুভ। তাকে ওই ক্ষেত্রগুলো দেখাই দিতে হবে যে জায়গাগুলো হচ্ছে মনে করেন সে ইমপ্রুভ করবে। সে যে রিটার্ন দিছে কম্পিউটার অপারেশন খুব সুন্দর দিছে, কিন্তু ঘটনা হচ্ছে তার টাইপটা আরেকটু ফাস্ট করতে হবে, তাহলে হচ্ছে কর্মক্ষেত্রে সে আরো ভালো করতে পারবে। তাহলে সে বুঝতে পারবে যে আমার যে টাইপিং স্পিডটা আছে এটা দিয়ে এখন চলছে সবকিছু স্ট্যান্ডার্ড মেনটেন করে, কিন্তু আমাকে আরেকটু ভালো করতে হবে, তাহলে আমার কাজগুলো আরেকটু কম সময়ে এবং সুন্দরভাবে। বা দেখা গেল যে বানানের যে ভুল হতে হয়, আপনি বানানের সংশোধনগুলো একটু দেখে নেবেন, তাহলে বানান ভুলটা আপনি সেরে নিতে পারবেন। বলছে এরিয়া দ্যাট কুড বি ইমপ্রুভড, এখন এনকারেজিং, এবং লাস্টে বলছে আবার এনকারেজিং, যে আপনি ভবিষ্যতে দেখা গেল যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো করবেন, এবং
আশা করি অন্য কোথাও দেখা হবে আপনার সাথে। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনার সফলতা কামনা করছি। একটা মানুষকে আমি একবার একটা অ্যাসেসমেন্টে ছিলাম, আমাকে ফিডব্যাক দিচ্ছে যে আপনি কেয়ার গিভিং কেন করতেছেন। তো আমি বললাম যে আমি কেয়ার গিভিং, তো এটা তো প্রত্যেক মানুষের বেসিক নলেজ থাকা উচিত কেয়ার গিভিং এর উপর, কারণ বাসা বাড়িতে আমাদের বয়স্ক বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, আমরা ইনস্ট্যান্টলি কোনো কিছু না কিছু সাপোর্ট দিতে পারবো মেডিকেলে যাওয়ার আগেই। যেতে যেতেও তো একটা সময় থাকে, বা আমরা কিভাবে রোগী লিফটিং করতে। তার কোনো কারণে ধারণা হয়েছে, বলছে যে আপনারা তো এই লাইনে আছেন, নর্মাল না, আবার হচ্ছে কেয়ার গিভিং শিখতেছেন, এত অ্যাসেসমেন্ট করবেন, এগুলো কোনো ফিডব্যাকের বিষয় তো না। আমি আসছি কেয়ার গিভিং শিখতে, আপনি কেয়ার গিভিং রিলেটেড আমার কোনো ফিডব্যাক থাকলে ফিডব্যাক দিবেন। আমি কি করব অ্যাসেসমেন্ট করব কি না, এগুলো হতে পারে না, তাই না? তো ফিডব্যাকটা হবে হচ্ছে কি কি বিষয়ের উপর, সেগুলো নিয়ে আপনাদেরকে আরেকটু এলাবোরেটলি আলোচনা করব। তার আগে আরেকটু রিকোয়েস্ট করছি, আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলটা শেয়ার করবেন। আর আমরা আমাদের যে ফিডব্যাক নিয়ে যে কথাগুলো বলতেছি, আমাদের যে ফিডব্যাকগুলো সেইগুলো আপনারা কমেন্টসে উল্লেখ করে দেবেন, যাতে আমাদের যে ইমপ্রুভমেন্টের জায়গাটাও যেন আমরা খুঁজে পাই, যে আমরা কিভাবে আরো বেশি ইমপ্রুভমেন্ট করতে পারবো, আরো সহজভাবে আপনাদের কাছে কাজগুলো নিয়ে আসবো। এখন ফিডব্যাক গুলো কিন্তু হতে হবে সিচুয়েশনাল, হ্যাঁ, ম্যানেজেবল, স্পেসিফিক স্পেসিফিক। তোমার কিছু ভালো, তোমার বিষয়ে আমার কিছু অবজারভেশন আছে, কি আছে পরে বলবো, এটা তো স্পেসিফিক হলো না। হ্যাঁ, সব কথা এখন বলবো না, তো এরকম ভাবে না, স্পেসিফিক হতে হবে, মিনিংফুল হতে হবে, টাইমলি হতে হবে, রিলেভেন্ট। আপনি এসএসসি পরীক্ষা দিয়েছে 1999, তার ফিডব্যাক দিয়েছে 2001-এ, হবে না? কাজটা যখন করছে সাথে সাথে ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে হবে, তো সেটা বলছে রিলায়েবল হতে হবে। তো এখন এই জিনিসটা আমার বই থেকে নেওয়া না, মানে এই সিবিএলএম থেকে নেওয়া না, এটা 7 প্রিন্সিপাল অফ হাইলি ইফেক্টিভ ফিডব্যাক অ্যাডাপ্টেড ফ্রম দ্য ভেলার্স 2013 এর বই থেকে এইটা কালেক্ট করা। এটা হচ্ছে ফিডব্যাকের যে প্রিন্সিপাল গুলো মেনে চলতে হয়, এটা হচ্ছে নলেজ ডেভেলপ করার জন্য এটা দেওয়া, এটা সিবিএলএম এর পার্ট না। আপনার লিখতে পারেন তারপর যে ম্যানেজেবল, স্পেসিফিক, মিনিংফুল, টাইমলি, রিলেভেন্ট, রিলায়েবল এন্ড সিচুয়েশনাল। হ্যাঁ, ওই সিচুয়েশন বেইজ হতে হবে। এখন একটা প্রশ্ন আছে, হু ক্যান অ্যাপ্রুভ ইওর পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যান? আপনি যে পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যানটা করবেন সেটার অ্যাপ্রুভালটা কে দিতে পারবে? বলছে প্রিন্সিপাল অফ দ্য ইনস্টিটিউট ক্যান অ্যাপ্রুভ ইওর পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যান। তাহলে বুঝতে পারলাম যে প্রিন্সিপাল অফ দ্য ইনস্টিটিউট আমার পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যানটাকে অ্যাপ্রুভ করতে পারবে। হোয়াট আর দ্য টু স্ট্র্যাটেজিস ফর টেকনিক্যাল কম্পিটেন্সি এনহ্যান্সমেন্ট? কিভাবে আমি আমার টেকনিক্যাল কম্পিটেন্সিটাকে বাড়াতে পারি? দুইটা পদ্ধতির কথা বলেন। একটা হচ্ছে আমি বাড়াতে পারি হচ্ছে ট্রেনিং এর মাধ্যমে, এই যেমন আপনারা ট্রেনিং করে লেভেল 4 এর যে আপনাদের যে নলেজ আছে সেটাকে আরো ইনহ্যান্স করতেছেন। আর একটা করতে পারেন কি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। আমি কম্পিউটারে ট্রেনিং করলাম না, কিন্তু দেখা গেল যে আমি নীলক্ষেতে কোনো একটা দোকানে মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট হলাম, আমি তাদের পাশে বসে কাজ শিখতেছি। হ্যাঁ, আমি ফটোশপের উপর ট্রেনিং করি না, কিন্তু তাদের সাথে কাজ করতে 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 আমার দেখা গেল এই টেকনিক্যাল স্কিলটা এনহ্যান্স হয়ে গেল। দুইভাবেই হয়, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের মাধ্যমে হয়, আবার ট্রেনিং এর মাধ্যমে হয়। দেখেন একটা জিনিস একটু বলি, এই সিবিএলএম থেকে সর্বোচ্চ একটা কোশ্চেন আসে, অনেক সময় নাও আসে, কিন্তু তারপরও আমরা তো সবসময় বলতে পারবো না। আমরা তো এক সেটে পরীক্ষা দিয়েছি, সবসময় যে ওই রকম ভাবে সেট আসবে তাও না। আবার অথরিটি এটা থেকে বেশি কোশ্চেনও করতে পারে। তারপরও আমাদের যদি, যেহেতু 12টা সিবিএলএম নিয়ে আমাদের কমিটমেন্ট, যেগুলো আমাদের করতে হবে, সুতরাং আমাদের এই 12টা সিবিএলএম দেখে যাওয়াটাই উত্তম। দেখেন এই সিবিএলএম এও প্রায় 124টার মতো পেজ আছে। সব পেজ তো আসলে সবার পড়তে গেলে অনেক সময় লাগবে, তো ওই জন্য চিন্তা করা যে আপনি 124টা পেজ আপনি পড়তে গেলে অ্যাটলিস্ট আপনি 5-6 ঘন্টার নিচে পারবেন না, কোনোভাবেই পারবেন না। হ্যাঁ, তাই আমরা এটা 1 ঘন্টার মধ্যে এবং সহজ করে উপস্থাপন করা, যাতে মানে আমরা এই জিনিসটাকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে মানে আত্মস্থ করতে পারি। এখন বলছে হু উইল অথরাইজ দ্য টেকনিক্যাল কম্পিটেন্সি এনহ্যান্সমেন্ট প্ল্যান? অথরাইজ কে? টেকনিক্যাল
মানে কম্পিটেন্সি এনহান্সমেন্ট প্ল্যানের যে অথরাইজ পার্সনটাকে বলছে যে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সুপারভাইজার অফ দ্য ইনস্টিটিউট অর ডেজিগনেটেড অথরিটি অফ বিটিইবি উইল অ্যাপ্রুভ দ্য টেকনিক্যাল কম্পিটেন্সি প্ল্যান। এটা যদি বিটিইবির হয়, মানে আপনার যদি লেভেল 4 বিটিইবির করেন তাহলে বিটিইবি লিখবেন, কিন্তু যদি এনএসডি এর করেন তাহলে এনএসডি করবেন। কিন্তু যদি এনএসডি এর পরীক্ষায় বসে বিটিইবি লেখে তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল হবে। বা আবার বিটিইবির লেভেল 4-এ বসে আপনি যদি এনএসডি এ লেখেন, যে অথরিটি অফ এনএসডি, ওখানে তো লেখা আছে বিটিইবি, তাহলে কিন্তু আবার ভুল হবে। আপনাকে যে অথরিটিতে বসবেন সেই অথরিটির এই নামটা এখানে লিখতে হবে। বলছে প্রিন্সিপাল the supervisor of the institution or designated authority of BTB will approve or NSD will approve the technical competency plan. What will the learning strategy to learn new technology or industry? আপনার নতুন কিছু শেখার যে লার্নিং স্ট্র্যাটেজি গুলো কি কি আর ইন্ডাস্ট্রি ডিমান্ড গুলো কি কি। দেখেন, নতুন একটা টেকনোলজি আসলো, এখন আপনি সেটা শিখতে চান, সেটা শেখার জন্য সবচাইতে বেস্ট হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। কারণ একটা যখন নতুন টেকনোলজি আসে তখন কিন্তু সেটা ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেই আসে, যেখানে কাজ করতে, তাহলে ওদের সাথে কাজ করতে করতে ওইখানে কাজ করলে আপনি ওই টেকনোলজিটা, নতুন টেকনোলজিটা আপনি খুব সহজে শিখতে পারবেন। ওইটাই বলছি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ইজ মোর হেল্পফুল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড লার্ন নিউ টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিমান্ড। আপনি ইন্ডাস্ট্রি ডিমান্ডটাও বুঝতে পারলেন এবং এই যে নতুন টেকনোলজিটাও আপনি শিখতে পারবেন যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের মাধ্যমে থাকে। এখন বলা হয়েছে হাউ ক্যান ইউ ক্লাসিফাই এভিডেন্স রিকোয়ার ফর দ্য কম্পিটেন্স। আপনার এভিডেন্স অফ কম্পিটেন্সি ক্যান বি ক্লাসিফাইড ইন্টু টু টাইপস। আপনার যে এভিডেন্স গুলো অ্যাসেসমেন্টে দরকার, কম্পিটেন্সি মানে এভিডেন্স গুলো দরকার কম্পিটেন্সির ক্ষেত্রে, সেটা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স। এখন ডিরেক্ট এভিডেন্স আর ইনডিরেক্ট এভিডেন্সের মধ্যে পার্থক্যগুলো বোঝাচ্ছি। ডিরেক্ট এভিডেন্সটা মনে রাখবেন কি কি পড়ে, যে মানে সেই ওয়ার্ড গুলো মনে, অবজারভেশন, আপনি ঘুরে ঘুরে দেখতেছেন কে কি কাজ করতেছে, সে নিজের হাতে কাজ করতেছে কিনা চেক করলেন, যে সে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল আছে কিনা, হ্যাঁ, তাকে আপনি ভাইবা বোর্ডে কোশ্চেন জিজ্ঞেস করলেন, সে তো পারে, তার কনসেপ্ট গুলো ক্লিয়ার আছে। যখন প্র্যাকটিক্যাল করে, ডেমনস্ট্রেশন করে, আপনি দেখলেন যে তাকে জিজ্ঞেস করলেন যে আপনার যে এই যে স্টার স্ক্রু ড্রাইভারটা ভেঙে গেছে, এখন আপনি কিভাবে স্ক্রুটা লাগাবেন, সে বললো আমি টেস্টার দিয়ে আপাতত স্যার কাজটা শেষ করব। বা র্যামের একটা স্লট ভেঙে গেছে, সে বললো যে স্যার র্যামের তো দুইটা স্লট থাকে, একটা ভেঙে গেছে, সমস্যা নেই, আরেকটা স্লটে আমি র্যামটা মানে অ্যাটাচ করে দিচ্ছি। ইভ্যালুয়েশন অফ দ্য অ্যাকচুয়াল প্রোডাক্ট। তো এভাবে এইগুলাকে বলা হয় ডিরেক্ট এভিডেন্সের মধ্যে উল্লেখ করছে। ইনডিরেক্ট এভিডেন্সের মধ্যে কি বলছে? ইনডিরেক্ট এভিডেন্সে বলছে যে সে যে প্রিভিয়াস যে কাজগুলো করছে সেই কাজের পারফরমেন্স, সে বলছে আমি এই অর্গানাইজেশনে কাজ করছি, তাহলে সেই অর্গানাইজেশনের যে ডকুমেন্ট গুলো আছে সেই ডকুমেন্ট গুলো আপনি রিভিউ করতেছেন, রেফারেন্স ফ্রম প্রিভিয়াস এমপ্লয়। সে কাজ করছে একটা কম্পিউটার ফার্মে, সেইখানে আইটি সলিউশন বা XYZ যে কোনো একটা নাম, সেই প্রিভিয়াস এমপ্লয়ের একটা প্রশংসাপত্র রেফারেন্স দেখতেছেন, সে বলছে সে এই কাজগুলা পারে, সেইগুলো আপনি দেখলেন। ভিডিও প্রেজেন্টেশন, সে একটা কাতারে কাজ করছে, সে তার কাতারের কাজের একটা, বা দুবাইতে কাজ করছে, তার একটা ভিডিও দিল যে কাজগুলো আমি পারি। তারপর ফটোগ্রাফ, সে কিছু ছবি দিল যে বুর্জ আল খলিফায় যখন স্যার আমি কাজ করছি সেই কাজের কিছু ক্লোজ ছবি দিলাম, যে কাজগুলো আমার এই দক্ষতাগুলো আছে। রিটেন টেস্ট অফ আন্ডারপিনিং নলেজ, যে রিটেন টেস্ট আছে সেটাও হচ্ছে আপনার এই ইনডিরেক্ট এভিডেন্স। এভিডেন্স অফ ট্রেনিং, সে যে বিভিন্ন ট্রেনিং করছে এই রিলেটেড, সেটাও ইনডিরেক্ট এভিডেন্স এর মধ্যে পড়ে। টেস্টিমোনিয়াল আর রিপোর্টস ফ্রম দ্য এমপ্লয়ার, প্রশংসাপত্র দেয় না বিভিন্ন, যে উনি এই কাজগুলো সুন্দরভাবে করছে, ওনার কাজের সময় উনি সিনসিয়ার ছিল, মনোযোগী ছিল এবং সততার সহিত এই কাজগুলো করছে, হ্যাঁ। তো এগুলো সব হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স। এগুলো সাধারণত যখন অবজেক্টিভ আসে তখন দেখা গেল জিজ্ঞেস করে যে রিটেন টেস্টটা কি ডিরেক্ট এভিডেন্স না ইনডিরেক্ট এভিডেন্স, বা ম্যাচিং দেয় যে রিটেন টেস্ট ডিরেক্টও আছে ওপাশে, ইনডিরেক্টও আছে, তাহলে
রিটেন টেস্টের সাথে ইনডিরেক্টটা হচ্ছে লিঙ্ক আপ করে দিতে হবে ম্যাচিং এ, তাই না? আবার ভিডিও প্রেজেন্টেশন ওইরকম দিয়ে দিল, ডিরেক্ট না ইনডিরেক্ট, তো ভিডিও প্রেজেন্টেশনটা হচ্ছে ইনডিরেক্টের মধ্যে পড়বে। আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন। আর একটু মনোযোগ দিয়ে দেখলে আরো একটু ক্লিয়ার হবে। ডিরেক্ট এভিডেন্স, এভিডেন্সের মাধ্যমে কি করে অ্যাসেসর সিদ্ধান্ত নেয় যে এই যে ক্যান্ডিডেট, সে মানে সিদ্ধান্ত নেয় কি, জাজমেন্ট করে যে এই ক্যান্ডিডেটের এই কম্পিটেন্সি গুলো আছে কি নাই, এবং তার উপর ভিত্তি করে সে মানে আপনার রেজাল্ট ঘোষণা করে যে এই ক্যান্ডিডেট কম্পিটেন্ট আর নট ইয়েট কম্পিটেন্ট, মানে সে এই সক্ষমতাগুলো আছে বা সক্ষমতাগুলো এখনো সে অর্জন করে নাই, সেই সিদ্ধান্ত গুলো নিতে পারে। এটা এটা জাস্ট মানে মানে প্রুফ। এখন বলছে হোয়াট আর দ্য ডেভেলপমেন্ট অপরচুনিটি দ্যাট সাপোর্ট কন্টিনিউয়াস লার্নিং। আপনার কন্টিনিউয়াস লার্নিং এ কোন কোন ডেভেলপমেন্ট অপরচুনিটি গুলো আপনাকে করবে, সাপোর্ট করবে। বলছে কি কি ডেভেলপমেন্ট অপরচুনিটি মে ইনক্লুড undertaking further higher education, TVET qualification, participating in skill gap training, industry attachment, undertaking professional development, specific area practice, internal training, relevant conference, seminar, reading relevant journal, literature, networking, and coaching and mentoring. এগুলো আমার এই প্রশ্নের উত্তরে লিখতে হবে। এতগুলো তো লেখার দরকার নাই, আপনি 3-4টা লিখলেই হবে। এটা CBLMS 6 এ আছে পিডিএফ বুকে, এবং পেজ হচ্ছে 90। আমরা ওই যে ডিসক্রিপশনে আপনাদের লিংক দিয়েছি, আপনারা যদি চান ওই বইটা ডাউনলোড করে নিতে পারেন। এখন বলছে হোয়াট আর সাম ওয়ে টু প্রফেশনাল ডেভেলপমেন্ট। প্রফেশনাল ডেভেলপমেন্টের পথগুলো কি কি? প্রথম হচ্ছে আপনার কিছু গোল তো থাকতে হবে, তাই না? অবজেক্টিভ থাকতে হবে। হ্যাঁ, যে আমি এই গোল করব, এই গোলের আন্ডারে আমার দেখা গেল এই অবজেক্টিভ গুলো আছে, তার মধ্যে কোনটা আগে দরকার কোনটা পরে দরকার। এখন আপনি আপনি স্কিলই করেন না, আপনি 4 এর প্রিপারেশন নিতেছেন, দরকার আছে তা তো না। আপনি আগে 4 করতে চাইলে আগে 4 করেন, তারপর হচ্ছে 5 এর প্রিপারেশন নেন। এখন 4ই করেন না, 5 এর প্রিপারেশন নিতেছেন, তাহলে প্রায়োরিটাইজ করতে পারলেন না। তারপর হচ্ছে মানে নাও ইউ নিড টু ডেভেলপ এ প্ল্যান টু অ্যাচিভ। আপনাকে এই যে আপনার যে প্ল্যানটা তো অ্যাচিভ করার জন্য একটা প্ল্যান করতে হবে, তাই না? যেটা প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান। এবং এইটা হচ্ছে আপনাকে একটা দিস ইজ এ ডাইনামিক ম্যাপ অফ দ্য ডিরেকশন অফ ইউর প্রফেশনাল লাইফ। এটা আপনাকে একটা ডিরেকশন দিবে যে আমি এই পথ দিয়ে আমার ক্যারিয়ারটা গড়তে যাচ্ছি, আমি এইখানে আছি, আমি সামনে এত দূরে এই জায়গাগুলো এই দক্ষতাগুলো অর্জন করব। রেফার টু ইট অফেন, বলছে চেঞ্জ ইট অ্যান্ড অ্যাড নিউ গোল। এইগুলা যদি কোনো ধরনের দেখা গেল সমস্যা হচ্ছে, তাহলে আপনি আপনার গোলগুলো একটু চেঞ্জ করতে পারেন এবং নতুন গোল সেট করতে পারেন এই কাজগুলো করতে গিয়ে। এভাবে আপনি দেখা গেল আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে পারেন। যদি প্রশ্ন এরকম আসে যে প্রফেশনাল কিভাবে আপনার হোয়াট আর দ্য সাম ওয়ে অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট, তাহলে আপনি বলবেন যে সেট দ্য নাম্বার অফ গোল অ্যান্ড অবজেক্টিভ, প্রায়োরিটাইজ দেম, প্ল্যান টু অ্যাচিভ দেম, এভাবে লিখলে হবে। হ্যাঁ, and you will বা I will refer to it often এবং change it এবং add new goal। এখন বলছে ডেভেলপ এ পার্সোনাল প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান। এই যে পার্সোনাল প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান করবেন, তার তো একটা ক্রোনোলজিক্যাল সিস্টেম থাকে। যেমন আপনার একটা আউটলাইন ইউর গোল, আপনার একটা গোলের আউটলাইন করবেন, কি কি আপনি লক্ষ্য অর্জন করতে চান। অ্যাসেস ইউর কারেন্ট সিচুয়েশন, আপনার যে কারেন্ট সিচুয়েশন দেখে আপনি কতটুকু জ্ঞান আছে বা কতটুকু স্কিল আছে, আপনি কি কি অবস্থায় আছেন। হ্যাঁ, তো সেইগুলো অ্যাসেস করতে হবে কারেন্ট সিচুয়েশন। অ্যাকনলেজ ইউর স্ট্রেংথ এন্ড হাইলি ডেভেলপড স্কিল, আপনার যে স্ট্রেংথ গুলো আছে এবং হাইলি ডেভেলপড স্কিল গুলো আছে সেগুলো খুঁজে বের করতে হবে, অ্যাকনলেজ করতে হবে। আইডেন্টিফাই ইউর উইকনেস, আপনার দুর্বলতা গুলো খুঁজে বেরতে হবে যে আপনার কি সমস্যা কি। আপনি যদি ফিজিক্যাল কোনো ট্রেনিং এ ভর্তি হন আর আপনার অফিস যদি ছুটি দিবেন আপনি জানেন, তাহলে সেটা তো আপনার জন্য কোনো হইলো না। তাহলে আপনি খুঁজতে হবে যে অনলাইন ট্রেনিং করে কোথায় এবং সপ্তাহে শুধুমাত্র শুক্রবার করে কোথায়। তাহলে দেখা গেল আপনি আপনার এই ট্রেনিং এর যে গোলটা বা আপনার সিবিটি এর এই লেভেল 4 করার গোলটা আপনার জন্য সহজ হবে। হ্যাঁ, কারণ আপনি উইকনেসটা তো জানেন যে আপনার অফিস থেকে ছুটি দিবে না, বা 1 দিন বা 2 দিন দিতে পারে, এরকম টানা দিবে না। ক্রিয়েট অ্যান অ্যাকশন প্ল্যান
ফর ডেভেলপিং ইউর স্কিল। আপনি যে স্কিলগুলো ডেভেলপ করবেন তার একটা অ্যাকশন প্ল্যান তো তৈরি করতে হবে, তাই না? কবে কোন স্কিলগুলো করবেন, স্কিলগুলো করার জন্য কতটুকু সময় আপনি অ্যালোকেট করবেন। চেক ইন উইথ ইয়োর সেলফ রেগুলারলি টু অ্যাসেস ইয়োর প্রোগ্রেস। আপনি দেখতে হবে যে আমি যে প্ল্যান নিয়ে আগাচ্ছি সেই প্ল্যানে আমার যে টাইমলাইন দেওয়া আছে সেই টাইমলাইন অনুযায়ী আমি সাকসেসফুলি এইটা করতে পারতেছি কিনা। হ্যাঁ, আপনি করার কথা এটা 3 দিনে, আপনি সেটা 10 দিনেও দেখা গেল সেই সিভিল এম এ আপনি শেষ করতে পারতেছেন না, তাহলে অন্যগুলো শেষ করবেন কখন, তাই না? আপনি শেষ করার কথা 20 দিনের মধ্যে, সেই 20 দিনের মধ্যে দেখা গেল 2 দিন ক্লাস হয়ে আর কোনো ক্লাসে আপনি থাকলেন না বা ক্লাসই হইল না, তাহলে তো সেটা সফলতার মুখ দেখবে না। এখন বলছে স্কিল ইউ নিড টু ডেভেলপ ইউর কেরিয়ার। একটা মানুষের যদি কেরিয়ার ডেভেলপ করতে চায় কি কি স্কিল দরকার? এখানে অনেক স্কিল আছে, এত স্কিল গুলো তো আপনাকে মনে রাখার দরকার নাই। আপনাকে 4-5টা স্কিল, যেমন কমিউনিকেশন স্কিল। দেখেন কমিউনিকেশনের স্কিল হচ্ছে আমি যে বলে পটেটোর মতো, আলুর মতো, যে সব তরকারিতেই যায়। কমিউনিকেটিভ স্কিল ছাড়া তো আসলে আপনি কমিউনিকেটই করতে পারবেন না, তাই না? তারপর এবিলিটি টু অ্যাকসেপ্ট লার্ন ফ্রম ক্রিটিসিজম। একজন সমালোচনা করলে আপনি খেয়ে গেলেন, মারামারি শুরু করে দেন, হ্যাঁ তুই, আপনি তার ক্রিটিসিজম থেকে আপনার শেখার আছে। যে সে যে বললো যে তার মাথা গরম হয়ে যায়, তাহলে বোঝা যাবে যে মাথা গরমের কারণে আমার লস হচ্ছে, আমি ক্যান্ডিডেটের সাথে বা আমি মানে যে আমার যে ক্লায়েন্টদের সাথে আমি করতেছি, রিলেশন খারাপ হয়ে যাচ্ছে, এটা থেকে আমাকে শিক্ষা নিতে হবে যে আমাকে সুন্দর বিহেভ করতে হবে। বা কেউ বললো যে তোমার ড্রেস আপটা একটু ভালো করে আসবে, যেহেতু তুমি ক্লায়েন্ট হ্যান্ডেল করো, তখন দেখা গেল আপনি এটা খুব পজিটিভ ভাবে নিয়ে আপনি সুন্দরভাবে আপনি করলেন। বা কেউ বললো যে তোমার সাদা চাইতে ব্লুতে মানায়, তখন আপনি দেখালো ব্লু শার্ট পরলেন। হ্যাঁ, এরকম এবিলিটি টু মেক ডিসিশন অ্যান্ড সলভ প্রবলেম। ডিসিশন নেওয়ার তো এবিলিটি থাকতে হবে এবং প্রবলেম সলভিং ক্যাপাসিটিটাও থাকতে হবে, এটা আপনার খুব ভালো করে জানান। হ্যাঁ, খালি প্রবলেম নিয়ে বসে থাকলে তো হবে না, হ্যাঁ, প্রবলেম গুলো তো সমাধান করতে হবে। এবিলিটি টু প্ল্যান, পরিকল্পনা করার এবিলিটি থাকতে হবে। অর্গানাইজ এন্ড প্রায়োরিটাইজ ওয়ার্ক, কোনটা আগে কোনটা পরে। আপনি প্রথমে চিনি দিলেন, তারপরে মানে প্রথমে চিনি দিলেন পাতিলে, তারপরে চা দিলেন, তারপর পানি দিলেন, তাহলে তো হইলো না। কোন কাজের পরে কোন কাজটা করতে হবে তার সিকোয়েন্স গুলো মেনটেন করে চলতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে, তাই না? সালাদ কেটে আগে বসলেন, ভাত রান্না হয় না, মাছ মাংস কিছু রান্না হয় না, তো সালাদ তো নষ্ট হয়ে যাবে এই 4-5 ঘন্টায়, তাই না? কোন কাজটা, সালাদ একেবারে সবার শেষে মেহমান যখন শুনবেন যে আর 10 মিনিটের মধ্যে ঢুকবে, তখন আপনি সালাদটা তৈরি করলেন। তো এইরকম প্রায়োরিটাইজ করতে হবে, এটা লাইফে খুব ভেরি ইম্পর্টেন্ট, যে কোন কাজের পর কোন কাজটা। এখন আমার পরীক্ষাটা জন্য প্রস্তুতি আগে, নাকি দেখা গেল যে ভালো একটা মুভি বেরোয় মুভিটা দেখা জরুরি? মুভি তো আপনি ইউটিউবে দেখতেই পাবেন, তাই না? নেটফ্লিক্সে দেখতে পাবেন। সেটা বলছে অ্যানালাইটিক্যাল অ্যান্ড রিসার্চ স্কিল। আপনি যে কোনো সিচুয়েশনের অ্যানালাইটিক্যাল স্কিল থাকতে হবে, লিডারশিপ থাকতে হবে, তাই না? আপনার অধীনস্থদের সুযোগ সুবিধাগুলো বুঝতে হবে। আপনি তাদের এমন ভাবে খাটাইলেন, দেখা গেল যে তারা ডিমোটিভেটেড হয়ে গেল, লিডারশিপ হলো। কারণ যখন একটা বৃহত্তর ডেভেলপমেন্টের গোল নিয়ে আমরা আগাই, তখন আসলে কিন্তু এটা কমিউনাল সাপোর্ট দরকার। হ্যাঁ, সবার একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার, কারণ ইন্ডিভিজুয়াল ইফোর্ট দিয়ে হয় না। যারা গোল্ডেন বুট পায় তাদের ওই বুট, ওই যে গোলগুলা দিছে, ওই গোলগুলা দেখা গেল পুরো টিমের অন্যান্য সদস্যরা কিন্তু ওই ডিবক্সের কাছে গিয়ে মেক করে দিছে, তারপরে তার পক্ষে কিকটা করা সম্ভব হয়েছে। হ্যাঁ, না হয় সে দেখা গেল ওই নিজের গোল থেকে শুরু করে এই গোল পর্যন্ত নিজে নিয়ে আসতে গেলে আর পায়ে জোর থাকবে না। তো সুতরাং যে লিডারশিপ স্কিলটা ভেরি ইম্পর্টেন্ট। সেলস অ্যান্ড মার্কেটিং, আপনার যে স্কিলটা আছে, নলেজটা আছে, সেটা সেটা সেলস করতে হবে, তো তাই না? বুঝতে হবে যে এইটা আমি কিভাবে সেল করতে পারি, মার্কেটিং করতে পারি। এখন আপনাদের এইখানে সিবিটিএ লেভেল 4 করায় বা স্কিলের 3 করায়, এটা আপনি কারো কাছে কোনো মার্কেটিং করলেন না, কোনো প্রচারণা নাই, ফেসবুকে নাই, কোথাও কোনো লিফলেট নাই, তাহলে মানুষ জানবে কিভাবে? তাহলে তো দেখা গেল এক ব্যাচও করাইতে পারবেন না। হ্যাঁ, বিভিন্ন গ্রুপ আছে, সেখানে পাবলিশ করতে হবে, মানুষকে বলতে হবে যে তুমি এরকম আরো লোকজন নিয়ে আসো। এখন কম্পিউটার ইলেকট্রনিক্স স্কিল, এখন কম্পিউটার না জানাটা কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার। এখন কম্পিউটার জানেন এইটাই স্বাভাবিক ব্যাপার,
একসময় কম্পিউটার জানাটাকে এক্সট্রা গুণ মনে করা হইতো, এখন কিন্তু এটাকে এক্সট্রা গুণ না, এটা একটা স্বাভাবিক গুণ। কারণ আপনি কম্পিউটার জানবেন না, এটা তো বিশ্বাসই করতে পারবে না কেউ। হ্যাঁ, প্রফেশনাল লাইফ। তা বলছে সেলফ কনফিডেন্স, পাবলিক স্পিকিং, মানুষের সাথে কথা বলা জানতে হবে, মানুষকে সময় দিতে হবে, হ্যাঁ, মানুষের কথা শুনতে হবে, ক্রিয়েটিভিটি থাকতে হবে, আপনার মধ্যে একটা সৃজনশীলতা থাকতে হবে, ইথিক্যাল ইন্টিগ্রিটি থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে, তাই না? একজন দেখে নাই বলে আপনি তাকে একটা খারাপ জিনিস ধরাই দিবেন, সে বোঝে নাই বলেই যে তাকে একটা ভুল তথ্য দিবেন, তা না। ইথিক্স থাকতে হবে, তাই না? স্ট্রং ওয়ার্ক ইথিক্স থাকতে হবে। এই বিষয়গুলা বলছে যে এই বিষয়গুলা স্কিলস ইউ নিড টু ডেভেলপ ইউর ক্যারিয়ার। এর মধ্যে যদি কোনো স্কিল মনে করেন যে আপনার মধ্যে স্বল্প আছে বা নাই, সেটা আপনাকে আস্তে আস্তে বাড়াতে হবে। বলছে সাম ওয়ে টু প্রফেশনাল ডেভেলপমেন্ট। প্রফেশনাল ডেভেলপমেন্টটা কিভাবে বাড়াতে পারেন? মেন্টরিং এর মাধ্যমে বাড়াতে পারেন, হ্যাঁ, ইন সার্ভিস ট্রেনিং। আপনারা বুঝতে পারলেন যে আপনাদের মধ্যে পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন স্কিল খারাপ, আপনাদের মধ্যে একটা ট্রেনিং আয়োজন করা হলো যেখানে প্রত্যেকেই প্রেজেন্টেশন দিতে হবে, একাধিকবার দিতে হবে, এবং সেই প্রেজেন্টেশনগুলো রেকর্ড করা হবে। রেকর্ড করে সেই ভিডিওগুলো দেখে আপনি আপনাকে ফিডব্যাক দিবেন, যে ভিডিও করছে সে ফিডব্যাক দিবে, ওইখানে যে টিচার আছে ট্রেনার সে ফিডব্যাক দিবে যে আপনি কি, পরবর্তীতে আবার লেকচার দিবেন, সেটা আবার রেকর্ড করা হবে, দেখা গেল যে আগের চাইতে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে। সেই বলছে যে ট্রেনিং পরিচালনা করতে হবে থ্রো ইন্ডাস্ট্রি ভিজিট। আপনি যদি বিভিন্ন ইন্ডাস্ট্রি ঘোরেন তাহলে দেখবেন যে আপনার অনেক স্কিল বেড়ে গেছে, আপনার নলেজ বেড়ে গেছে, যে না না না, এখানে কাজ করতে গেলে এই জিনিসগুলো লাগবে। দেখবেন যে বিদেশে যারা ঘোরে, বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশের মানুষের সাথে চলে, তাদের নলেজ লেভেল অনেক হাই থাকে। তারা বুঝতে পারে যে কোন কোন জিনিসগুলো শিখে না আসলে তাকে বিপদে পড়তে হবে, কোন কোন জিনিসগুলো শিখে আসলে তার জন্য কাজটা সহজ। বা সিঙ্গাপুরে যাবো বা সৌদি আরবে যাবো, ওই দেশে কোন প্রফেশনের স্কিলের ডিমান্ড বেশি, সেই ডিমান্ডটা যদি আমি আগে জানা থাকে তাহলে এই জিনিসটা গিয়ে আমি শিখে আসলে আমার জন্য সহজ। থ্রু ওয়ার্কিং উইথ আদার টিচার, হ্যাঁ, আপনি যদি অন্যান্য শিক্ষকদের সাথে কাজ করেন তাহলে অনেক সময় অনেক কাজ আপনি শিখতে পারবেন, প্রফেশনাল ডেভেলপমেন্টের সুযোগ পাবেন। শিক্ষকরা গুরুর মতো, তাদের সাথে কাজ করলেও আপনি অনেক নতুন নতুন কাজ শিখতে পারবেন, প্রবলেম সলভিং স্কিল তৈরি হবে, নতুন নলেজ আপনি অ্যাকোয়ার করতে পারবেন। হোয়াট আর দ্য স্টেপ টু হেল্প ইউর ম্যানেজ ইউর ইমোশন? আপনার যে ইমোশন আছে সেই ইমোশনটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা তো আপনাকে জানতে হবে। সেট প্রফেশনাল গোল ফর ইউর সেলফ। আমার একটা প্রফেশনাল গোল সেট করতে হবে। আস্ক কোশ্চেন, আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে হবে, কেন এই গোলগুলো করছি। অ্যানালাইজ প্যাটার্ন অ্যান্ড টেন্ডেন্সি, আমি যা শিখতেছি তা দিয়ে আমার লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে কিনা, প্যাটার্নটা অ্যানালাইজ করতে হবে। আমি মাসে 2 দিন ক্লাস করতেছি, এই 2 দিন ক্লাস করে কি আমার এই সিবিটি লেভেল 4 হবে না? ডেভেলপ এ স্ট্র্যাটেজি, তাহলে কি করতে হবে? প্রতিদিন আমরা 9টায় দেখা গেল অনলাইনে বসলাম, 10টা পর্যন্ত কাজ করে তারপর দেখা গেল যে আমরা নামাজ এবং আমাদের খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়লাম। একদিন পর একদিন আমরা করলাম, তাতে দেখা গেল যে পরের দিন এইটা প্র্যাকটিস করার সুযোগ পাওয়া গেল। শেয়ার ইউর প্ল্যান এন্ড আস্ক ফর অ্যাডভাইস এন্ড সাপোর্ট, আপনি আপনার পরিকল্পনা শেয়ার করতে পারেন এবং অন্যদের পরামর্শ এবং উপদেশ গ্রহণ করতে পারেন। এখন এখানে কিছু 5 ইনোভেটিভ লার্নিং স্ট্র্যাটেজিস ফর মডার্ন প্যাডাগজি। মডার্ন প্যাডাগজির কিছু লার্নিং এর স্ট্র্যাটেজি আছে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো তো দেখা গেল ইন্ডিভিজুয়ালি ছোট ছোট করে আসে অনেক সময়। যেমন আইডেন্টিক্যাল লার্নিংটা কি, মানে না, ইনসিডেন্টাল লার্নিং। ইনসিডেন্টাল লার্নিংটা হচ্ছে অনিচ্ছিক, মানে এই লার্নিংটা হলো শেখা বা যা এমন অনিচ্ছাকৃত ভাবে ঘটে, যেমন এই ক্রিয়াকলাপ থেকে যেখানে শেখা শিক্ষার্থীর জন্য একটা সচেতন উদ্দেশ্য নেই, মানে আপনি আসলে ইন্টেনশনালি এটা শেখেন না, এটা নর্মালি আপনি শিখতে শিখতে এটার উপর স্কিলড হয়ে গেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, যখন কেউ শুধুমাত্র মজা করার জন্য একটা খেলা খেলে কিন্তু সময়ের সাথে সাথে তার দক্ষতায় উন্নতি ঘটে, তখন তারা ইনসিডেন্টাল লার্নিং বলে। দেখবেন যে যে আপনি নর্মালি ক্রিকেট মজা করে খেলতেন, এখন এই ক্রিকেটটাই আপনার পেশা হয়ে গেছে, হয় না? দেখবেন যে দীর্ঘদিন এই ক্রিকেট খেলতে খেলতে এখন আপনার এমন স্কিল হয়ে গেছে, আপনি বলের গতিপথ দেখলে বুঝতে পারেন কোন বলটাকে কোন ভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে। ইনসিডেন্টাল লার্নিং, শুরুতে আপনি এত কিছু চিন্তা করেন নাই।
ওইটাই বলছি, incidental learning is a learning that occurs unintentionally from the activities while learning is not conscious goal for the learner. For example, when someone plays a sport just for fun but end up improving their skill over time, they are engaging in incidental learning. এই কথাটাই বলছে। এখন কন্টেস্ট বেসড লার্নিংটা কি? কন্টেস্ট বেসড লার্নিংটা ইংরেজিতে যেটা বলছে, কন্টেস্ট বেসড লার্নিং অ্যালাউজ স্টুডেন্ট টু অ্যাপ্লাই দেয়ার নলেজ to authentic situation which can help to build their problem solving and critical thinking skill. This is because students are required to analyze and synthesize information in order to solve real world problem rather than simply memorizing the regurgitation fact. এখন এই জিনিসটা হচ্ছে খুব সহজে আমি একটা বলি, আপনি গাছ লাগানো শিখাবেন, আপনি এখন দেখা গেল তাদেরকে গাছ লাগাতেই নিয়ে চলে গেলেন, তারা নিজের হাতে চারাটা বপন করলো, তারপর পানি দিল, তারপর দেখলো খাঁচা বাঁধলো, তাহলে হচ্ছে তারা প্রত্যেকটা জিনিস হাতে কলমে নিজের মতো ওই কন্টেস্টেই শিখতে পারলো যে কি সমস্যা, কেন হচ্ছে একটা লাঠি সাপোর্ট দিবেন, লাঠিটা না দিলে দেখালো বন্যার বাতাসের সময় গাছটা ভেঙে যেতে পারে, সবকিছু হাতে হাতে শিখলো, সেটাই হচ্ছে কন্টেস্ট বেসড লার্নিং। এখন কম্পিউটেশনাল থিঙ্কিং বলতে বোঝাচ্ছে থিঙ্কিং ইজ এ ডিফাইন্ড অ্যাজ এ প্রসেস অফ আইডেন্টিফাই এ ক্লিয়ার ডিফাইন্ড স্টেপ বাই স্টেপ সলিউশন অফ দ্য কমপ্লেক্স প্রবলেম। একটা বড় সমস্যা, সেই সমস্যাকে বিভিন্ন পার্টে 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 ভেঙে ফেললেন, তারপর প্রত্যেকটা ছোট ছোট সমস্যাগুলোকে সমাধান করে আপনি মনে করেন হ্যাঁ একটা বড় সমস্যাকে আপনি সলভ করলেন, সেটাই হচ্ছে কম্পিউটার লার্নিং। দেখেন আমার বাসায় একটা জিনিস আমি প্র্যাকটিস করি, যেটা হচ্ছে দেখেন একটা মানুষ অনেক মোটা হতে পারে, এখন যদি সে চিন্তা করে তাকে এই 20 কেজি কমাতে হবে, 15 কেজি কমাতে হবে, সে কখনোই পারবে না। সে যদি চিন্তা করে আজকে, শুধুমাত্র আজকে আমি 30 মিনিট হাঁটবো, আজকে, আগামীকাল নিয়ে আমার কোনো প্ল্যানই নেই, আজকে 30 মিনিট হাঁটলেন, আবার যখন আগামীকাল আসলো আবার 30 মিনিট হাঁটলেন, মানে আপনি যখন ছোট্ট ছোট্ট প্ল্যান করবেন তখন ওই ছোট্ট ছোট্ট প্ল্যানের এক্সিকিউশন করাটা অনেক কি বলে সহজ। আর বড় প্ল্যান নিলে অনেক সময় দেখা গেল যে ফ্রাস্ট্রেশন চলে আসে। এরকম ছোট্ট ছোট্ট আপনি পার্টে যখন প্রবলেমগুলা সলভ করবেন তখন দেখা গেল এইগুলাই জড়ো করলে বড় প্রবলেমটারই সলভ করা হয়ে গেল। লার্নিং বাই ডুইং সায়েন্স, এটা আমরা সবাই বুঝি যে লার্নিং বাই ডুইং কি, এটা ইজ এ প্যাডাগজিক্যাল মেথড বেসড অন আইডিয়া দ্যাট ইউ ক্যান লার্ন সামথিং বেটার অ্যান্ড ফাস্টার ইফ ইউ প্র্যাকটিস ইট। আপনি একটা কাজ করবেন, এখন অ্যাসেম্বল করবেন একটা মোটরসাইকেল, এখন এটা কাগজে কলমে না শিখে আপনি নিজে হাতে কলমে মনে করেন অ্যাসেম্বল করা শুরু করবেন, তাহলে আপনি শিখে গেলেন, হাতে কলমেই আপনি শিখে গেলেন যে এটা কিভাবে, এটা আপনাকে আরো বেশি মনে রাখবে, হ্যাঁ মনে রাখতে সাহায্য করবে। এমবডিড লার্নিংটা বলছে কি, এমবডিড লার্নিং ইনভলভস দ্য হোল বডি ডিউরিং দ্য কগনিটিভ প্রসেস। আপনি শেখার সময় আপনার পুরো বডিকে কাজে লাগায়। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ এ কানেকশন বিটুইন নিউ আইডিয়া and movement. One example learning style is children adding by tossing bean bag and counting. Another embodied learning activity is children singing and clap out a spelling song. অনেক সময় দেখা গেল যে আপনি কি বলবো যে বানান শুদ্ধ করার জন্য আপনি গানের ছলে ছলে শিখতেছেন, বা কোন একটা শেখার সাথে সাথে তালি দিতেছেন, এটাও কিন্তু এমবডেড লার্নিং। আপনি পুরো বডিটাকে করতেছেন, হ্যাঁ, বা আপনি কাউন্টিং করতেছেন গানের তালে তালে, প্লাস ওই জিনিসটা আবার দেখো গণনাও করা হয়ে যাচ্ছে, যেটার সাথে শরীরেও আপনি করতেছেন, আবার হচ্ছে আপনি ওই জিনিসটা কাউন্ট করা হচ্ছে। এমবডেড লার্নিং এটাই বলছে, ক্লাপিং আউট দ্য স্পেলিং সং। আপনি যদি কেউ সঠিক হয় তাহলে আপনি দেখা গেল খেলার ছলে ছলে কিছু লেখাপড়া আছে, শেখা আছে, ওই রকম।
আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা এবং লাইক শেয়ার করেন, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে এই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরার উৎসাহ পাবো। আল্লাহ আপনাদেরকে মঙ্গল দান করুক এবং আল্লাহ আমাদের কাজকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নিক। আমাদের এই কর্মকাণ্ডেতে আমরা দুইজন জড়িত ছিলাম, আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম আর দ্বিতীয় হচ্ছে রাজিয়া খান। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের সাইয়েদগুলো হাসানাত দ্বারা পূর্ণ করুক। আপনাদেরকেও ধন্যবাদ।